নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা। গাজায় হামলার পরিকল্পনা করলে ইসরায়েলকে আর সামরিক সরঞ্জাম দেবে না জার্মানি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। তুরস্কের ৬.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১, ধসে পড়েছে ১৬টি ভবন, আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলমান। ত্রাণ বিতরণের নামে যেন উপহাস চলছে গাজাবাসীর সঙ্গে। বিমান থেকে ফেলা ত্রাণই কেড়ে নিচ্ছে ক্ষুধার্ত প্রাণ। মানবিক সহায়তার জন্য আকাশ থেকে ফেলা ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ত্রাণ নিতে গিয়ে হরহামেশাই ঘটছে এমন প্রাণহানি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৯ আগস্ট মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে আকাশ থেকে ফেলা ত্রাণের বাক্স সরাসরি পড়ে মুহান্নাদ জাকারিয়া ঈদ নামের এক কিশোরের ওপর। আল জাজিরার যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার পর স্থানীয়রা মুন্নাহাদের দেহ ঘিরে রেখেছে এবং তার ভাই তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। আরেকটি ফুটেজে দেখা যায়, নুসাইরাতের আল আওদা হাসপাতালে মুন্নাহাদের বাবা মরদেহ ধরে কান্নাকাটি করছেন। এভাবে আকাশ থেকে ত্রাণ ফেলাটা বেশ ঝুঁকিপূর্ণ। যখন আমরা ত্রাণ নিতে ছুটে যাই, মানুষের ভিড়ে এবং হুড়োহুড়িতে সেই ঝুঁকি আরও বেড়ে যায়। এত মানুষের জন্য মাত্র ১২ বা ২০টা প্যালেট, এতে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১২৪ জন আহত হয়েছেন। আমরা চাই ত্রাণের পরিমাণ আরও বাড়ানো হোক এবং স্থলপথে অর্থাৎ সীমান্ত দিয়ে ত্রাণ পাঠানো হোক, কারণ সীমান্তপথ নিরাপদ এবং সেখানে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ সম্ভব। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই পদ্ধতিতে আমরা এক অরাজক পরিস্থিতির মধ্যে পড়েছি। আকাশ থেকে ত্রাণ বিতরণের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে আগে থেকেই যে বিতর্ক ছিল, এ ঘটনার পর সেই বিতর্ক যেন আরও বেশি জোরালো হলো। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করে দেওয়ার পরও বেকায়দায় চলছে ত্রাণ বিতরণ। জাতিসংঘ বলছে, বিমান থেকে ফেলা বাক্সগুলো বিপজ্জনক, অকার্যকর এবং ব্যয়বহুল বটে। তাই তারা ইসরায়েলকে স্থলপথের মাধ্যমে গাজায় মানবিক সহায়তার অবিচ্ছিন্ন সরবরাহের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের নতুন স্থল অভিযান ঘোষণা ও তীব্র হামলার মধ্যে হাজারো মানুষ নিরাপদ আশ্রয় ও খাবারের জন্য লড়াই করছে। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় অনাহারে মৃত্যুর মিছিল যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে। তীব্র গরম আর পানির মারাত্মক সংকট সেখানকার মানুষের দুর্দশা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে গৃহহীন মানুষ প্রচণ্ড তাপদাহে খোলা আকাশের নিচে বা ধ্বংসস্তূপের মাঝে দিন কাটাচ্ছেন, অন্যদিকে অসুস্থ শিশুদের নিয়ে বাবা মায়েরা দিশেহারা হয়ে পড়ছেন। সব মিলিয়ে গাজার মানবিক সংকট যেন পৌঁছেছে চরমে। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে তিনি শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না, বরং হামাস সন্ত্রাসী সংগঠনের একটি সেলের প্রধান ছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের উপর রকেট হামলার জন্য দায়ী ছিলেন। জাতিসংঘের ফিলিস্তিন মিশন জানিয়েছে, গাজা সিটির তাঁবুতে বোমা হামলা চালিয়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও মোহাম্মদ ক্রিগেহকে হত্যা করেছে। মিশন জানায়, আল শরীফ ও মোহাম্মদ ক্রিগে গাজার শেষ বাকি থাকা সাংবাদিকদের মধ্যে ছিলেন এবং তারা যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও মৃত্যু ক্ষুধার ঘটনা উন্মোচন ও নথিবদ্ধ করেছেন। ১০ আগস্ট রবিবার ঘটা এই ঘটনা গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এই হামলায় শরীফ ছাড়াও আল জাজিরার আরও ৩ কর্মী প্রাণ হারিয়েছেন বলে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে। গাজার শিফা হাসপাতালের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সব মিলিয়ে এই হামলায় মোট ৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলের এই দাবির তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক সংগঠনগুলো। তারা এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে।
এর আগে একটি আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা গ্রুপ এবং জাতিসংঘের একজন বিশেষজ্ঞ শরীফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত মাসে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ইরিন খান ইসরায়েলের পক্ষ থেকে শরীফের বিরুদ্ধে আনা অভিযোগকে অপ্রমাণিত বলে মন্তব্য করেছিলেন। এই পরিস্থিতিতে শরীফের মৃত্যুর ঘটনাটি আরও বিতর্কিত হয়ে উঠেছে। গাজায় দীর্ঘদিন ধরে সাংবাদিকদের কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই হামলা সেই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। এই অঞ্চলে কাজ করতে গিয়ে অনেক সাংবাদিককে তাদের জীবনের ঝুঁকি নিতে হয়। 2019 সালে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে এর এক রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষে গত 20 বছরে প্রায় 300 সাংবাদিক নিহত হয়েছেন, যা একটি অত্যন্ত উদ্বেগজনক পরিসংখ্যান। যদি গাজায় ইসরায়েল আরও বড় হামলা পরিকল্পনা করে তাহলে এখন থেকে তাদের কাছে কোনো সামরিক সরঞ্জাম পাঠানো হবে না, এমনটাই বলেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানির কাছ থেকে প্রথমবারের মতো আসা এত স্পষ্ট বার্তা ছিল এটি। এই ঘোষণাটি শুধুই কূটনৈতিক বক্তব্য নয়, এটি একটি বাস্তব পদক্ষেপ যা বিশ্ব মধ্যপ্রাচ্যের অবস্থা বদলে দিতে পারে। 7 অক্টোবর 2023 থেকে 13 মে 2025 পর্যন্ত জার্মানি ইসরায়েলে প্রায় 564 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 6,706 কোটি টাকা মূল্যের অস্ত্র রপ্তানি লাইসেন্স অনুমোদন করেছিল। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্র আমদানির প্রায় 30% এসেছে জার্মানি থেকে, যার মধ্যে নৌযুদ্ধযান, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদও ছিল। কিন্তু গাজায় বাড়তে থাকা মানবিক সংকট ও দেশীয় জনমতের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুন মাসে একটি জরিপে দেখা গেছে জার্মান নাগরিকের 73% অস্ত্র রপ্তানি কঠোর নিয়ন্ত্রণ চান, যার মধ্যে 30% সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে। মার্জ বলেন, হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইলেও গাজায় কঠোর সামরিক পদক্ষেপে এই লক্ষ্য অর্জন কঠিন হতে পারে। তিনি ইসরায়েলকে পশ্চিম তীরের কোনো অংশ দখল না করার জন্য সতর্ক করেছেন। আন্তর্জাতিকভাবে এই পদক্ষেপ নেতানিয়াহু সরকারের জন্য বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে 20 জনকে গ্রেফতার করেছে ইরান। ইরানের বিচার বিভাগ গত শনিবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। বিচার বিভাগের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই গুপ্তচরদের প্রতি কোনো নরম মনোভাব দেখানো হবে না এবং অন্যদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। 9 আগস্ট শনিবার শামা টিভির এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি তেহরানে সাংবাদিকদের জানান, কিছু সন্দেহভাজন অভিযোগ প্রত্যাহারের পর মুক্তি পেয়েছেন, তবে তাদের সংখ্যা তিনি জানাননি। তিনি আরও বলেন, তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই গ্রেফতারের ঘটনাটি ঘটেছে পারমাণবিক বিজ্ঞানী রুজবে ভাদির ফাঁসির কয়েকদিন পর। ভাদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভাদি আর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীর সংবেদনশীল তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিলেন, যিনি জুনে ইসরায়েলি হামলায় নিহত হন। 2024 সাল থেকে ইরানে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক মাসে কমপক্ষে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে পারমাণবিক বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিকও রয়েছেন। জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে 12 দিনের বিমান হামলা চালায়, যাতে শীর্ষস্থানীয় জেনারেল, বিজ্ঞানী এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। উত্তর ইরানের মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এই হামলায় ইরানে মোট 1190 জন নিহত হয়েছেন। এর মধ্যে 436 জন সাধারণ নাগরিক এবং 435 জন নিরাপত্তা কর্মী।
2 বছর ধরে শুষ্কতার কারণে প্রাণহীন ছিল স্পেনের দক্ষিণে মালাগা প্রদেশের বিখ্যাত একটি লেগুন। তবে এবছর হাজার হাজার ফ্লেমিঙ্গো লেগুনে ফিরে এসেছে বাচ্চা ফোটাতে, আর এর মধ্যেই 600টি ফ্লেমিঙ্গো ছানাকে পরিচয়ের জন্য বিশেষ রিং পরানো হয়েছে। 9 আগস্ট শনিবার ভোর 5টায় শত শত স্বেচ্ছাসেবক ও পাখি বিশেষজ্ঞ লেগুনে জড়ো হন। সকাল 6টার দিকে সবাই মিলে ছানাগুলোকে ধীরে ধীরে একত্র করে ঘিরে রাখেন। সেখানে তাদের ওজন, মাপ এবং রক্ত পরীক্ষা করা হয় এবং পায়ে প্লাস্টিকের রিং লাগানো হয়। এই রিংগুলো দিয়ে বছরের পর বছর তাদের যাত্রাপথ ও জীবনচক্র অনুসরণ করা সম্ভব হবে। প্রকৃতি সংরক্ষণে কাজ করা বিজ্ঞানীরা জানান, এবছর মার্চ ও এপ্রিলের বৃষ্টিতে লেগুনের পানির গভীরতা 50 সেন্টিমিটারের বেশি হয়েছে। আর গুয়ালদাল কিভির বাঁধেও ভালো পানি ছিল। এতে 34,000 জোড়া ফ্লেমিঙ্গো এখানে বাচ্চা ফুটিয়েছে আর জন্মেছে প্রায় 23,000 ছানা। 1986 সাল থেকে এখানে মোট 2,53,000-এর বেশি ফ্লেমিঙ্গো জন্মেছে আর 27,700-টির বেশি ছানাকে রিং পরানো হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি 11টি ছানার মধ্যে একটি চিহ্নিত হয়ে গেছে গবেষণার জন্য। পাখি বিশেষজ্ঞ ক্যাথরিন এলিজাবেথ কিং জানান, ভূমধ্যসাগরের জলাভূমিগুলো এখন বড় বিপদের মুখে। খরা আর পানির অতিরিক্ত ব্যবহার এই জায়গাগুলোর জন্য হুমকি। এই লেগুনটি ফ্লেমিঙ্গোর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তারা নিরাপদে ডিম পাড়তে পারে, যদিও খাবারের জন্য তাদেরকে অন্য জায়গায় যেতে হয়। এবছরটি আরও বিশেষ, কারণ এটি পাখিদের রিং পরানো কার্যক্রমের 40তম বছর। স্থানীয় মেয়র সিয়েরে পাচন ও পরিবেশ মন্ত্রী কাতালিনা গার্সিয়ার দাবি, এই আয়োজন শুধু প্রকৃতি নয়, স্থানীয় মানুষ ও পর্যটনের জন্য গর্বের বিষয়। 10 আগস্ট রবিবার সন্ধ্যা 7:53 তুরস্কের উত্তর পশ্চিমের বালিকেসির প্রদেশে সিন্দিরগি এলাকায় আঘাত হানে 6.1 মাত্রার একটি ভূমিকম্প। মাত্র কয়েক সেকেন্ডের এই কম্পনে কেঁপে ওঠে আশেপাশের বহু এলাকা। এমনকি ইস্তাম্বুলের মতো বড় শহরেও অনুভূত হয় ভূমিকম্প। ভূমিকম্পে 81 বছর বয়সী এক প্রবীণ ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 19 জন, যদিও অধিকাংশের অবস্থা গুরুতর নয়। ভূমিকম্পে ধসে পড়েছে 16টি ভবন এবং 2টি মসজিদের মিনার ভেঙে যায়। জার্মান গবেষণা কেন্দ্র ভূমিকম্পের মাত্রা 6.19 এবং প্রায় 10 কিলোমিটার গভীরতায় ঘটেছে বলে জানায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের খোঁজে চারপাশে চুপ থাকতে আহ্বান জানান, যেন কোনো শব্দ পেলে দ্রুত তাদের বের করা যায়। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি সতর্ক করেছে, এই ভূমিকম্পের পর আরও কয়েকটি পরবর্তী কম্পন বা আফটার শক হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল 4.6। তুরস্কের বালিকেসির এলাকা ভূমিকম্প প্রবণ। 1944 সালে এখানে 6.7 মাত্রার ভূমিকম্পে 73 জন মারা গিয়েছিলেন এবং 1919 সালের ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল প্রায় 3000 মানুষ। বিশেষজ্ঞদের মতে 6.1 মাত্রার এই ভূমিকম্পে কেন্দ্রস্থল থেকে আশেপাশে থাকা কয়েক হাজার মানুষ প্রবলভাবে কম্পন অনুভব করেন আর কয়েক লাখ মানুষ মাঝারি ধাক্কা অনুভব করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।